যদি আমি আপনাকে বলি যে পারস্য আসলে কখনো অদৃশ্য হয়ে যায়নি, এটি কেবল তার নাম পরিবর্তন করেছে। হাজার হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ একটি দেশ কেন বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিশ্বের সামনে থেকে তার পরিচয় মুছে ফেলার সিদ্ধান্ত নেবে? আজ আমরা গৌরবময় সাম্রাজ্য, নৃশংস আক্রমণ এবং এমন সব সিদ্ধান্তের মধ্য দিয়ে ভ্রমণ করব যা একটি সমগ্র জাতির স্মৃতিকে নতুন করে লিখে দিয়েছে। এটি কেবল একটি দেশের গল্প নয়, এটি সেই গল্প যেখানে ক্ষমতা, ধর্ম এবং জনমত একটি সম্পূর্ণ সভ্যতার ভাগ্য পরিবর্তন করতে পারে। তাই আরাম করে বসুন, কারণ আপনি যা আবিষ্কার করতে চলেছেন তা কেবল একটি সাধারণ নাম পরিবর্তনের চেয়ে অনেক বেশি কিছু। কিন্তু শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি মন্তব্য করে আমাদের জানান যে আপনি আর কোন বিস্তৃত সভ্যতা সম্পর্কে জানতে চান। চলুন ডুব দেওয়া যাক রহস্যের ঐতিহাসিক কণ। এমন একটি দেশের কথা কল্পনা করুন যা উঁচু পর্বত, উত্তপ্ত মরুভূমি এবং প্রাচীন বাণিজ্য পথ দ্বারা বেষ্টিত, যেখানে কেবল পণ্যই প্রবাহিত হতো না, পরিচয়, ক্ষমতা এবং ঐতিহ্যও এর সাথে বয়ে যেত। সেই দেশটি হল ইরানি মালভূমি, একটি কৌশলগত অঞ্চল যা সহস্রাব্দ ধরে সভ্যতার আঁতুড়ঘর। কিন্তু এই সব কিছুর শুরু কিভাবে হয়েছিল এবং আমরা এখন যাকে ইরান নামে জানি তার প্রকৃত স্থপতি কারা ছিলেন, তা বোঝার জন্য আমাদের দ্বিতীয় শতাব্দীতে ফিরে যেতে হবে। খ্রিস্টপূর্ব সহস্রাব্দে যখন ইন্দো ইরানীয় জনগোষ্ঠী এসে পৌঁছায়, তখন তারা ছিল যাযাবর এবং ইন্দো ইউরোপীয় ভাষায় কথা বলত। তারা ছিল সেই সব জনগোষ্ঠীর দূরবর্তী আত্মীয় যারা শত শত বছর পরে লাতিন, গ্রিক বা এমনকি পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় কথা বলত। তাদের ভাষার সাথে আরবির কোনো মিল ছিল না, যে ভাষাটিকে আজ অনেকেই ভুল করে ইরানের সাথে যুক্ত করে। না, প্রাচীন ফার্সি ভাষায় মালার মানে ছিল মা এবং প্যাড মানে বাবা, যে প্রতিধ্বনি আজও লাতিন ভাষায় মা এবং পাট্টা হিসেবে অনুরণিত হয়। এগুলো শুধু ধ্বনি ছিল না, বরং ছিল এক স্বতন্ত্র, গভীর ও প্রাচীন সংস্কৃতির মূল। সেই জনগোষ্ঠীগুলোর মধ্যে দুটি গোষ্ঠী বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল, ম্যাস এবং পারস্য। ম্যাসরা বর্তমান ইরানের উত্তর পশ্চিমে বসতি স্থাপন করেছিল। তারা ছিল শক্তিশালী ও সংগঠিত এবং দ্রুতই নিজেদেরকে প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। অন্যদিকে পারস্যরা আরও দক্ষিণে পার্স নামক একটি অঞ্চলে বসতি স্থাপন করেছিল, যেখান থেকে পারস্য নামটি এসেছে। এই অঞ্চলটি ছিল উর্বর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু প্রথম দিকে তেমন শক্তিশালী ছিল না। কেউই কল্পনা করতে পারেনি যে এই জনগোষ্ঠী ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দেবে। সেই সময়ে পারস্য ছিল কেবল একটি সীমিত ভৌগোলিক নাম। এটি সমগ্র অঞ্চলকে প্রতিনিধিত্ব করত না, একটি সম্পূর্ণ সভ্যতা তো দূরের কথা। ক্ষমতার প্রকৃত কেন্দ্র ছিল ম্যাস জাতি। বিদেশি রাজদরবারে পারস্য নামটি উচ্চারিত হওয়ার বা ইতিহাসের বইয়ে লেখা হওয়ার অনেক আগেই তারা বিশ্বের সেই অংশে প্রথম প্রধান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করেছিল। সেই পাহাড় ও সমভূমির মাঝে এমন এক মানুষের জন্ম হবে যার উচ্চাকাঙ্ক্ষা অতীতের কাঠামোকে চূর্ণবিচূর্ণ করে দেবে। এমন একজন নেতা যিনি বিভক্ত উপজাতিদের ঊর্ধ্বে দেখতে পেতেন এবং অভূতপূর্ব ঐক্যের স্বপ্ন দেখতেন। তার নাম ছিল কুরোশ, অথবা বিশ্ব তাকে যে নামে চিনবে, সাইরাস দ্য গ্রেট। তার হাত ধরেই শুরু হয়েছিল প্রথম সাম্রাজ্যের যুগ, যা কেবল ভূমি নয়, হৃদয়ও জয় করার সাহস দেখিয়েছিল। আলেকজান্ডার, নেপোলিয়ান বা চিঙ্গিস খান বিশ্বজয়ের স্বপ্ন দেখার আগেই এমন একজন মানুষ ছিলেন যিনি এটি প্রথম করেছিলেন এবং ভিন্নভাবে করেছিলেন। প্রাচীন নিকটপ্রাচ্যের সাম্রাজ্যগুলো যখন লৌহমষ্ঠী, ধ্বংস এবং নির্বাসনের মাধ্যমে তাদের শাসন চাপিয়ে দিয়েছিল, তখন সাইরাস দ্য গ্রেট একটি আমূল ধারণার ওপর ভিত্তি করে একটি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, সম্মানের মাধ্যমে শাসন। মেস জাতিকে পরাজিত করার পর সাইরাস ব্যাবল জনগণকে একত্রিতই করেননি, তিনি আখেমেনিদ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, এমন এক রাজনৈতিক ব্যবস্থা যা ভয় ছড়ানোর পরিবর্তে মানুষের মধ্যে সম্প্রীতি ও আনুগত্য তৈরি করেছিল। কোনো একটি ভাষা বা ধর্ম চাপিয়ে দেওয়ার পরিবর্তে তিনি বিজিতদের মন্দির রক্ষা করতেন, তাদের দেবতাদের সম্মান করতেন এবং তাদের সংস্কৃতিকে বিকশিত হতে দিতেন। উদাহরণস্বরূপ, ব্যাবিলনে নির্বাসিত ইহুদিদের জন্য তিনি আক্রমণকারী ছিলেন না, বরং একজন মুক্তিদাতা ছিলেন। ব্যাবিলনীয়দের জন্য তিনি শত্রু ছিলেন না, বরং মারদুক কর্তৃক নির্বাচিত একজন পুনরুদ্ধারকারী ছিলেন। সাইরাস নিজেকে কোনো পারস্য দেবতার দূত হিসেবে ঘোষণা করেননি। তিনি চতুরতার সাথে স্থানীয় দেবতাদের মনোনীত ব্যক্তি হয়ে ওঠেন এবং সাইরাস ও তার উত্তরসূরিদের, বিশেষ করে দারিয়াসের অধীনে এই কৌশলটি নির্মম দক্ষতার সাথে কাজ করেছিল। পারস্য সাম্রাজ্য
এক শতাব্দীরও কম সময়ে সিন্ধু নদীর তীর থেকে আইয়ান সাগরের উপকূল পর্যন্ত, মিশর থেকে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছিল। তারা প্রাচীন বিশ্বের মহান সাম্রাজ্যগুলোকে আত্মসাৎ করে প্রদেশে পরিণত করেছিল। মিশর, ব্যাবিলন, যে নামগুলো একসময় ইতিহাসে আধিপত্য বিস্তার করেছিল, এখন সেগুলো পেপিলিসের অধীনে ছিল। কিন্তু আকারই তাদের একমাত্র কৃতিত্ব ছিল না। এই সাম্রাজ্য হাজার হাজার মাইল অঞ্চলকে সংযুক্তকারী এক বিশাল সড়ক নেটওয়ার্ক, বিদ্যুতের মতো দ্রুত বার্তা আদান প্রদানের ব্যবস্থা এবং এমন এক আমলাতন্ত্র গড়ে তুলেছিল যা শুধু নিয়ন্ত্রণই করত না, বরং প্রশাসন চালাত, নথিভুক্ত করত এবং আলোচনা করত। এটি ছিল কূটনীতি, কৌশল এবং বাস্তবতার এক অনবদ্য নিদর্শন। ঐতিহাসিক লয়েড লুয়েলিন জোন্স সহ আরও অনেকে একে দ্বিধা ছাড়াই বিশ্বের প্রথম পরাশক্তি বলে অভিহিত করেন। তবুও সাংস্কৃতিক সম্মান এবং কেন্দ্রীভূত ক্ষমতার মধ্যে ভারসাম্য ছিল অত্যন্ত নাজুক, সাম্রাজ্য জুড়ে বিস্তৃত এক দড়ির মতো, যা ভাঙতে কেবল একটি ধাক্কা বা একটি তলোয়ারই যথেষ্ট ছিল। সেই ধাক্কাটি এসেছিল পশ্চিম দিক থেকে, আলেকজান্ডার নামক এক উচ্চাকাঙ্ক্ষী যুবকের নেতৃত্বে। যা ঘটতে চলেছিল তা কেবল একটি যুদ্ধ ছিল না, এটি ছিল দুটি ভিন্ন জগতের মধ্যে এক সংঘর্ষ। ৩৩৪ অব্দে অপেক্ষাকৃত ছোট কিন্তু সুশৃঙ্খল একটি সেনাবাহিনী লাইসপন্ট পার হয়ে পূর্ব দিকে যাত্রা করে। এর নেতৃত্বে ছিল এক যুবক, ম্যাসেডোনিয়ার রাজা, যার বয়স তখনও ৩০ বছর হয়নি। তার নাম ছিল আলেকজান্ডার, কিন্তু বিশ্ব তাকে আলেকজান্ডার দ্য গ্রেট নামে চিনবে। তার লক্ষ্য কেবল ভূখণ্ড জয় করা ছিল না, বরং গ্রিসের প্রতিশোধ নেওয়া, পারস্যকে অপমানিত করা এবং হয়তো কিংবদন্তি হয়ে ওঠা। এবং তিনি তা হয়েছিলেনও। গ্রানিকাস, ইসুস এবং অবশেষে গোগামেলার মতো ধারাবাহিক কয়েকটি নির্ণায়ক যুদ্ধে পারস্য সেনাবাহিনী চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আকামিনিদ সাম্রাজ্য, যা প্রজন্মর পর প্রজন্ম ধরে বিশ্বের অর্ধেক শাসন করেছিল, তা দেবতার মতো উচ্চাকাঙ্ক্ষী এক যুবকের আক্রমণে ভেঙে পড়ল। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল তার বিজয় নয়, বরং এরপর তিনি যা করেছিলেন। আলেকজান্ডার পারস্যকে ধ্বংস করেননি, মানচিত্র থেকে মুছেও ফেলেননি। তিনি এর প্রশংসা করতেন, একে নিয়ে গবেষণা করতেন এবং এক অর্থে নিজেই এর অংশ হয়ে উঠেছিলেন। তিনি পারস্যের রাজকন্যাদের বিয়ে করেছিলেন, প্রাচ্য পোশাক পরতেন, জরথুস্ত্রবাদী আচার অনুষ্ঠানে অংশ নিতেন এবং নিজেকে আকেমেনিদ রাজাদের বৈধ উত্তরাধিকারী বলে দাবি করতে শুরু করেন। তিনি পারস্যের আমলাতন্ত্রকে অক্ষুণ্ণ রেখেছিলেন, পারস্যের প্রাসাদ থেকে শাসন করতেন এবং অনেক গ্রিকের কাছে এটি ছিল অমার্জনীয়। তার সেনাবাহিনীর মধ্যে এই পারস্যকরণ এক ঝড়ের সৃষ্টি করেছিল। হেলেনিক আদর্শে বেড়ে ওঠা সেনাপতি ও সৈন্যরা তার কাজকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছিল। তারা কি পারস্যকে ধ্বংস করতে বা প্রাচ্যের জোয়ার থেকে ইসকে মুক্ত করতে আসেনি? এখন তাদের নেতাকে পারস্যের বিলাসিতা, জাঁকজমক এবং আধ্যাত্মিকতার মোহে পড়ে যেতে দেখা গেল। অভ্যন্তরীণ উত্তেজনা বাড়তে লাগল এবং কেউ কেউ ষড়যন্ত্র শুরু করল। কিন্তু আলেকজান্ডারের একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গি ছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে এত বিশাল সাম্রাজ্য শাসন করা কেবল তরবারির বিষয় নয়, এটি ছিল প্রতীক, বৈধতা এবং সংমিশ্রণের বিষয়। তিনি এমন একটি সর্বজনীন সভ্যতা তৈরি করতে চেয়েছিলেন যেখানে প্রাচ্য এবং পশ্চিমের সাথে সহ অবস্থান করা যেত। সম্ভবত তিনি একজন ম্যাসিডোনীয় রাজার চেয়েও বড় কিছু হওয়ার স্বপ্ন দেখতেন। সম্ভবত তিনি অমর হতে চেয়েছিলেন। খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দে মাত্র ৩২ বছর বয়সে তার আকস্মিক মৃত্যু সেই স্বপ্নকে অপূর্ণ রেখে যায়। কোনো স্পষ্ট উত্তরাধিকারী না থাকায় তার সাম্রাজ্য তার সেনাপতিদের, তথাকথিত দিওদকিদের মধ্যে বিভক্ত হয়ে যায়। প্রাক্তন পারস্য সাম্রাজ্যের কেন্দ্রীয় অঞ্চল সালুকাসের বংশধর সিউসিদদের হাতে চলে যায়। তার একজন সেনাপতি কিন্তু পারস্য ধারণা হিসাবে বিলীন হয়ে যায়নি, এটি কেবল ঘুমিয়েছিল এবং শীঘ্রই রাজবংশগুলো প্রাচীন রাজাদের উত্তরাধিকার নিজেদের বলে দাবি করে একে জাগিয়ে তুলবে। আলেকজান্ডারের মৃত্যুর পর তার সাম্রাজ্য দ্রুত একটি ভাঙা আয়নার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তবুও সেই বিক্ষিপ্ত টুকরোগুলোর মধ্যে সিউসিড শাসনে এবং পরে পাথেথিয়ানদের অধীনে পারস্য জীবিত ছিল। প্রাচীন পারস্য অঞ্চলটি কখনোই আকাঙ্ক্ষার বাইরে যায়নি। যদিও রাজারা পরিবর্তিত হয়েছেন, এই অঞ্চলের সাংস্কৃতিক হৃদয় প্রবলভাবে স্পন্দিত হতে থাকে। নতুন পারস্যরা যে তাদের সিংহাসন পুনরুদ্ধার করবে তা কেবল সময়ের ব্যাপার ছিল।
এভাবেই সাসিনিদদের উত্থান ঘটে, ঠিক সেই অঞ্চলে জন্ম নেওয়া একটি রাজবংশ যেখানে সব কিছুর শুরু হয়েছিল। তারা নিজেদেরকে আকেমিনিদদের সরাসরি বংশধর বলে দাবি করত এবং গর্বের সাথে তাদের শাসনামলে তাদের অনেক ঐতিহ্য পুনরুদ্ধার করেছিল। আহুরা মাজদা দেবতাকে কেন্দ্র করে প্রাচীন পারস্য ধর্ম জরথুস্ত্রবাদকে রাষ্ট্রধর্ম হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। মন্দিরগুলো আবার জেগে ওঠে, সংস্কৃতি বিকশিত হয় এবং পারস্য আবারও এক ভয়ঙ্কর সাম্রাজ্যে পরিণত হয়। কিন্তু কোনো শক্তিই চিরস্থায়ী নয়। সপ্তম শতাব্দীতে আরব উপদ্বীপ থেকে একটি নতুন শক্তির উত্থান ঘটছিল। সেটি ছিল ইসলাম, এবং এটি সময় মতো এসে পৌঁছায়নি। অতিথি হিসেবে এর আগমন ঘটে বিজয়ী রূপে। কয়েক দশকের মধ্যেই আরব সেনাবাহিনী সাসিনিদদের পরাজিত করে পূর্বতন পারস্য সাম্রাজ্যের নিয়ন্ত্রণ গ্রহণ করে। তাদের সাথে আসে নতুন বিশ্বাস, একটি নতুন ভাষা এবং একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা। জরথুস্ত্রবাদ ধীরে ধীরে ইসলাম দ্বারা প্রতিস্থাপিত হয়। আরবি প্রশাসনিক ও ধর্মীয় ভাষা হয়ে ওঠে এবং ফার্সি এর প্রভাব গ্রহণ করতে শুরু করে, শব্দ, শৈলী এবং কাঠামো অবলম্বন করে। কিন্তু পারস্যের আত্মা বিলীন হয়ে যায়নি। এটি টিকেছিল তার কবিতায়, বিজ্ঞানে, শিল্পকলায় এবং এমনকি পুরনোকে পুরোপুরি পরিত্যাগ না করে নতুনকে আলিঙ্গন করার ধরনেও। পরবর্তী শতাব্দীগুলোতে এই অঞ্চলটি তুর্কি, মঙ্গল এবং অন্যান্য স্থানীয় পারস্য রাজবংশের অধীনে ছিল। বাইরা এমনকি খিলাফতের কেন্দ্রস্থল বাগদাদেরও নিয়ন্ত্রণ নিয়েছিল। তারপর আসে সেলজুক, চেঙ্গিস খানের মঙ্গল, তামিলাইন এবং বিভিন্ন তুর্কম্যান রাজ্য, যারা ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি নিয়ে প্রচণ্ডভাবে লড়াই করেছিল। এটি ছিল এক বিশৃঙ্খল দাবা খেলার ছক, যেখানে ক্ষমতার হাতবদল ক্রমাগত হচ্ছিল। তবুও যুদ্ধ ও বিজয়ের সেই ঘূর্ণিপাকের মধ্যে কিছু একটা দৃঢ় হতে শুরু করে, একটি পারস্য পরিচয়, যা মুসলিম হওয়া সত্ত্বেও আরব বিশ্ব থেকে নিজেকে স্বতন্ত্র করেছিল। এই স্বাতন্ত্র্য একটি নতুন রাজবংশের অধীনে আরও শক্তিশালী হয়ে ওঠে, যা কেবল রাজনৈতিক ঐক্যই পুনরুদ্ধার করবে না, বরং একটি অবিস্মরণীয় ধর্মীয় ছাপও রেখে যাবে। ছোট ছোট রাজবংশ এবং আঞ্চলিক যুদ্ধের বিশৃঙ্খলার মধ্যে এমন একটি শক্তির আবির্ভাব ঘটে যা এই অঞ্চলের রাজনৈতিক ও ধর্মীয় আত্মাকে চিরতরে রূপান্তরিত করবে: সাফাভিদ রাজবংশ। তাদের একটি স্পষ্ট লক্ষ্য ছিল শিয়া ইসলামের স্বতন্ত্র পতাকার অধীনে অঞ্চলটিকে একীভূত করা। ততদিন পর্যন্ত ইসলামী বিশ্বের বেশিরভাগ অঞ্চলের মতো এই অঞ্চলেও ইসলাম প্রধানত সুন্নি ছিল, কিন্তু সাফাভিদরা শিয়া মতবাদকে সরকারি ধর্ম হিসেবে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই পরিবর্তন মসৃণ ছিল না, তারা এটি কার্য করেছিল বিভিন্ন উপায়ে। নিপীড়ন, সংস্কার এবং গভীর সামাজিক পুনর্গঠনের মধ্য দিয়ে তারা এমন এক বীজ বপন করেছিল যা আজও ইরানকে বাকি ইসলামী বিশ্ব থেকে স্বতন্ত্র করে রেখেছে। সাফাভিদ রাজবংশ কেবল একটি ধর্মীয় সন্ধিক্ষণই চিহ্নিত করেনি, এটি পারস্য পরিচয়ের পুনর্জন্মেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবার ইসলামের সাথে একীভূত হয়ে তারা স্থাপত্য, কবিতা, দর্শন, চিকিৎসা এবং বিজ্ঞানের প্রসার ঘটিয়েছিল, কিন্তু এক নতুন পতাকার অধীনে, এক নবায়িত হাসয় এবং এমন এক বিশ্বদৃষ্টিভঙ্গি নিয়ে যা সাম্রাজ্যিক ঐতিহ্যকে শিয়া আধ্যাত্মিকতার সাথে মিশ্রিত করেছিল। এটি ছিল এক ভিন্ন চেহারার নতুন পারস্য, আর সেই নতুন চেহারার সাথে ইরান শব্দটি আরও প্রবলভাবে পুনরায় আবির্ভূত হতে শুরু করে, যা আরিয়া নাম অর্থাৎ আর্যদের দেশ থেকে উদ্ভূত। এই নামের গভীর প্রাচীন শিকড় ছিল, কিন্তু ততদিন পর্যন্ত এটি দেশের বাইরে ব্যবহারের চেয়ে দেশের অভ্যন্তরেই বেশি ব্যবহৃত হতো। এর বিপরীতে পারস্য, যা মূলত কেবল একটি প্রদেশকে বোঝাত, সেই ফার্স নামেই গ্রিকদের সময় থেকে বিদেশিরা দেশটিকে চিনত। সুতরাং যখন সাফাভিদরা তাদের নিয়ন্ত্রণ সুসংহত করছিল এবং পরবর্তী রাজবংশ যেমন কাজাররা রাষ্ট্রের কাঠামোকে বাঁচিয়ে রেখেছিল, তখন একটি পরিচয়গত দ্বৈততা আকার নিচ্ছিল: বহির্জাগতিক বিশ্বের জন্য পারস্য আর ইরানিদের নিজেদের জন্য ইরান। এই অস্পষ্টতা আকস্মিকও ছিল না, স্থায়ীও ছিল না, কারণ বিংশ শতাব্দীতে আধুনিকীকরণ ও পাশ্চাত্যকরণে দৃঢ়প্রতিজ্ঞ এক নতুন রাজার আগমনের ফলেই এমনটা হয়েছিল। সেই দ্বৈততার সমাধান যুদ্ধ বা চুক্তির মাধ্যমে নয়, বরং বিশ্বের প্রতিটি দূতাবাসে পাঠানো একটি সাধারণ চিঠির মাধ্যমেই হবে। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্ব এই প্রাচীন ভূমিকে পারস্য নামেই চিনত। এই নামটি গৌরবময় সাম্রাজ্য, সুন্দর গালিচা, রহস্যময় কবিতা এবং উন্নত বিজ্ঞানের কথা মনে করিয়ে দিত। কিন্তু পাশ্চাত্যের অনেকের কাছে পারস্য ছিল বহিরাগত, দূরবর্তী
এবং অধপতিত কিছুর প্রতীক। গ্রিক আখ্যানের এক উত্তরাধিকার, যা একে অতিরিক্ত বিলাসিতা, স্বৈরাচার এবং নৈতিক দুর্নীতির সভ্যতা হিসেবে চিত্রিত করেছিল। এই প্রেক্ষাপটেই বিংশ শতাব্দীতেই তৎকালীন ইরানি শাসক রাজেশ শাহ পালাভি, যার ছিল প্রবল আধুনিকীকরণের উচ্চাকাঙ্ক্ষা, একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা ছিল কৌশলগত হওয়ার পাশাপাশি প্রতীকীয়। ১৯৩৫ সালে তিনি সমস্ত বিদেশি দূতাবাসে একটি কূটনৈতিক সার্কুলার পাঠিয়ে অনুরোধ করেন যে সেই মুহূর্ত থেকে তার দেশকে যেন তার দেশীয় নাম ইরান নামে ডাকা হয়। কেন এমন করা হলো? এটি কেবল ভাষাগত পছন্দের বিষয় ছিল না, বরং এটি ছিল পারস্য সম্পর্কে পাশ্চাত্যের প্রাচ্যবাদী দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসার একটি প্রচেষ্টা। ঔপনিবেশিক ভাবধারায় ভারাক্রান্ত একটি নাম। এর জন্য তিনি ইরান নামটি গ্রহণ করেন, ফার্সি ভাষায় যার অর্থ আর্যদের দেশ বা আর্যদের দেশ। অভিজাতরা দেশটিকে আরও শক্তিশালী, আধুনিক এবং সার্বভৌম একটি নতুন ভাবমূর্তি তুলে ধরতে চেয়েছিলেন। এটি ছিল একটি প্রতীকী কূটনৈতিক পদক্ষেপ, কিন্তু দেশের অভ্যুদয় বিতর্কহীন ছিল না। অনেক বুদ্ধিজীবী ও নাগরিক এই সিদ্ধান্তকে তাদের প্রতি বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছিলেন। পারস্য এক গৌরবময় অতীতের প্রতিনিধিত্ব করত। আকিমনিদ্রা, দারিয়াস সাইরাস, সাহিত্য, চিকিৎসা, বিশ্বকে চ্যালেঞ্জ জানানো এক সাম্রাজ্যের মহিমা, সেই নামটি পরিত্যাগ করাকে কারো কারো কাছে হাজার হাজার বছরের পুরনো এক ঐতিহ্য ছিন্ন করার মতো মনে হয়েছিল। কিন্তু সিদ্ধান্তটি বহাল ছিল। ইরানি হবে সরকারি নাম এবং বই, সংবাদপত্র ও আন্তর্জাতিক চুক্তিতেও তাই লেখা থাকবে। কিন্তু ইতিহাস এখানেই থেমে থাকেনি। ১৯৭৯ সালে আয়াতুল্লাহ খুমেনির নেতৃত্বে এক বিপ্লবের পর রাজতন্ত্রের পতন ঘটে এবং ইরানের ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। পশ্চিমাদের সাথে সম্পর্ক ভেঙে পড়ে, শিয়া মতবাদ আরও বেশি কেন্দ্রীয় হয়ে ওঠে এবং দেশটি সম্পর্কে বিশ্বব্যাপী ধারণা নাটকীয়ভাবে বদলে যায়। আজ অনেকের কাছে ইরান মানেই ভূ-রাজনৈতিক উত্তেজনা, নিষেধাজ্ঞা, সংঘাত এবং মৌলবাদের ছবি। অন্যদিকে বিদ্রুপাত্মকভাবে পারস্য তার হারানো জাঁকজমক, পরিশীলিত সংস্কৃতি এবং প্রায় পৌরাণিক অতীতের সাথে জড়িত এক রোমান্টিক আভা ফিরে পেয়েছে। দুটি নাম, একটি ভূমি, এবং কিভাবে এটি স্মরণীয় হয়ে থাকবে তা নির্ধারণের জন্য এক নিরন্তর সংগ্রাম। কারণ কখনো কখনো একটি সাধারণ নাম আমাদের অতীত, বর্তমান এবং বিশ্ব আমাদের মধ্যে যা দেখতে চায় তার মধ্যকার এক নীরব যুদ্ধকে আড়াল করে রাখে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং এই ধরনের বিষয়বস্তুর প্রতি আপনার আগ্রহ থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি আসন্ন ভিডিওগুলি মিস না করেন এবং আরও অনেক কিছু আবিষ্কার করতে পারেন। আকর্ষণীয় সব গল্প পরের ভিডিওতে দেখা হবে।